সত্যের অবয়বে মিথ্যা, সামাজিক যোগাযোগে চরিত্র হননের মহোৎসব। পিছনে ব্যক্তি বা দলীয় স্বার্থ, বেশি ভুক্তভোগী নারীরা। যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া বা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দেয়। যে রাজনৈতিক ব্যক্তিদেরকেও আপনার বিভিন্ন রকমের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নগ্ন করে দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কঠোর অবস্থানে সরকার। আমরা এই সুরক্ষা আইনটা করার জন্য আমরা কাজ করছি। এখনো কোনো কনক্রিট ডিসিশন হয়নি, তবে যারা স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে আমাদের। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ বৈঠক, জানালেন ট্রাম্পের বিশেষ দূত। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শনিবার। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে প্রায় 2 বছর পর। কর্মী যাবে আগস্ট থেকেই। প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার। লুটপাটে ভরপুর জাতীয় জাদুঘর। নিউজ 24 এর সংবাদের পর জুলাই জাদুঘরের মহাপরিচালককে অব্যাহতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষক ও 1 কর্মকর্তা বরখাস্ত। 4 শিক্ষককে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ, সিন্ডিকেটের সিদ্ধান্ত। মিলার পাইকার আড়তদারের কাজ সাজিতে নিত্যপণ্যের দাম চড়া, বলছে সিপিডি। বাড়তি নজরদারির দাবি মন্ত্রীর। এবং ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেখতে ভারতে বিসিবি সভাপতি তামিম ইকবাল। 2 বোর্ডের আলোচনা হবে বিভিন্ন বিষয়ে। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সাইবার অপরাধ। চরিত্র হনন করা হচ্ছে, সাইবার বুলিং করে সামাজিক মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে যাকে খুশি তাকে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সত্যকে মিথ্যা বানানো হচ্ছে, সাদাকে করা হচ্ছে কালো। সব মিলিয়ে বেপরোয়া হয়ে উঠছে সাইবার অপরাধীরা। বিষয়ে উঠছে ব্যক্তি এবং পারিবারিক জীবন। আর বিশেষজ্ঞরা বলছে সাইবার আইনকে আরও যুগোপযোগী করতে হবে, নিশ্চিত করতে হবে প্রয়োগ। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পরই ট্রল শুরু হয় সিলেটের শিক্ষিকা বিউটি রানী পালকে নিয়ে। চলে চরিত্র হননের চেষ্টা। যদিও বিউটি পালের পক্ষে দাঁড়িয়েছিলেন শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তবে সামাজিক মাধ্যমের গণপরিসরে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে এই মাধ্যম ব্যবহার হয় মানুষের চরিত্র হননের কাজে। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট এবং আমরা কি লিখছি এই ব্যাপারগুলো আরেকটু সচেতন হওয়া উচিত। কিছু রাজনৈতিক বিষয় আছে এখানে, যে না যে কেউ যদি রাজনীতিবিদ যদি এগুলি করে, এগুলি ধরা পড়ে, তাহলে এগুলি তাড়াতাড়ি ছড়াইলে একটা দলের উপকার হয়, একটা দলের ক্ষতি হয়। এগুলো কিন্তু বিশাল প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। দেশের তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ সংক্রান্ত অপরাধের সংখ্যা। অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাদাকে কালো এবং মিথ্যাকে সত্যের অবয়ব দেওয়ার প্রবণতা আছে। দলীয় বা ব্যক্তি স্বার্থ হাসিল করতে নামে বেনামে চালানো হয় বিরামহীন প্রোপাগান্ডা। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের 2025-26 সালের জরিপ বলছে প্রতি বছরই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেশি আক্রান্তের শিকার হচ্ছেন নারীরা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতেই স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন এবং সোশ্যাল মিডিয়া আছে। তো যার ফলে যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া বা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দেয়। সংবেদনশীল হচ্ছে যে নারী এবং শিশুরা, তারাই আসলে এই সাইবার বুলিং এর বেশি শিকার হয়। আগে ছিল ব্ল্যাকমেলিং, পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকেও আপনার বিভিন্ন রকমের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নগ্ন করে দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিহিংসা আর আক্রোশের বশবর্তী হয়ে অনেকের ব্যক্তিগত আর পারিবারিক জীবন বিষাক্ত করে তুলছে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, রাজনৈতিক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার বিশেষ ব্যক্তিদের টার্গেট করে আক্রমণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সত্যের বালাই নেই, আছে মিথ্যার ছড়াছড়ি। তাদের মতে রাজনৈতিক উস্কানি ছড়ানোর প্রধান অস্ত্র হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। দেখেন, এখানে সোশ্যাল মিডিয়ারও একটা দায় আছে, যে সোশ্যাল মিডিয়াতে ধর্ম একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে রাজনীতিবিদরা। তো সেক্ষেত্রে তখন এটিকে আসলে এই অ্যালগরিদমের ফলে দ্রুত যখন শেয়ার দেয়,
সোশ্যাল মিডিয়া আসলে এটাকে আরো বেশি বেশি মানুষের কাছে নিয়ে যায়, মানুষের সামনে নিয়ে যায়। তখন যেহেতু আমাদের সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি নেই, ডিজিটাল লিটারেসির ঘাটতি আছে, যার কারণে তারা দ্রুত আসলে এটা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা হয় এবং এটা ভাইরাল হয়ে যায়। তবে সাইবার প্রতারণা কিংবা অপরাধ নিয়ে আইন হয়েছে, সময়ের প্রয়োজনে সেই আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আইন কতটা সময় উপযোগী হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। নতুন টেকনোলজির সাথে যদি আমরা সবাই, বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা এবং যারা এটা ফরেনসিক করান, তারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে সাইবার অপরাধগুলো নিয়ন্ত্রণ করা আরও কার্যকর হবে এবং আরও সুবিধাজনক হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভার্চুয়াল দুনিয়ায় ঝুঁকি যত বাড়ছে ততই জরুরি হয়ে উঠেছে দায়িত্বশীল ব্যবহার, ডিজিটাল সচেতনতা এবং আইনের কার্যকর প্রয়োগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অপতথ্য, ভুল তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে এবার কঠোর অবস্থানে সরকার। জরিমানার শাস্তি বাড়িয়ে আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন এবং মানহানিকর তথ্য, এই 4টি বিষয় যুক্ত হচ্ছে অপরাধের সংজ্ঞায়। সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং 40 লাখ টাকা জরিমানা। তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, মানুষকে অধিক সুরক্ষা দিতেই আইন সংশোধন হচ্ছে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, পেশাগত বা যে কোনো আক্রোশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হয়রানি, অপমান বা অপদস্থ এখন ব্যাধিতে রূপ নিয়েছে। একই সাথে রয়েছে ভুল ও অপতথ্য এবং গুজবের ছড়াছড়ি। সাইবার নিরাপত্তায় এবার কঠোর অবস্থান সরকারের। নতুন ধারা যুক্ত করে আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন ও মানহানির তথ্য, এই 4টি শব্দকে অপরাধের সংজ্ঞায় এনে শাস্তি বাড়ানো হচ্ছে, জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা একটা কমিটি করেছি। সেই কমিটিতে আমরা 5টা মন্ত্রণালয়ের সদস্য আছি। আমরা উই ডু নট কন্ট্রোল এনিবডিজ ফ্রিডম, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে তো আমার পার্সোনাল ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করবেন আপনি, এরকম আমাকে দেখতে হবে। তো উই আর অলসো ট্রাইং টু লুকিং আদার্স কান্ট্রিজ। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলছে, সংশোধিত আইনে কোনো ব্যক্তি সাইবার পরিসরে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ হবে। এজন্য 10 বছর কারাদণ্ড বা 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। কোনো অসমর্থিত তথ্য, সংবাদ যা জনমনে বিভ্রান্তি বা সামাজিক অস্থিরতা তৈরি করে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এমন কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য যা ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করতে পারে, তা অপরাধের আওতায় পড়বে। সংশোধিত আইনে মানহানি বা হেয় প্রতিপন্ন করতে এআই দিয়ে নির্মিত তথ্য প্রকাশ করলে 5 বছরের কারাদণ্ড বা অনধিক 20 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এআই দিয়ে আজকাল যেভাবে সোশ্যাল মিডিয়াতে ক্যারেক্টার অ্যাসেসিনেশন করা হচ্ছে, মানে আমার কাছে প্রচুর কমপ্লেন আছে, স্পেশালি মহিলা এমপিরা। লাস্ট টাইম আমাকে পার্লামেন্টে অনেকে বলেছিল যে ভাই, এই যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এআই দিয়ে, তাছাড়া এমনি ক্যারেক্টার অ্যাসেসিনেশন করছে, এটা একটু কিছু করেন আপনারা। তো ওটাকে মাথায় রেখে আমরা এই সুরক্ষা আইনটা করার জন্য আমরা কাজ করছি। এছাড়াও সংশোধিত আইনে নারী বা 18 বছরের কম বয়সীদের বিরুদ্ধে মানহানিকর কিছু প্রচার করলে 10 বছর কারাদণ্ড, 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, তবে ভরণ পোষণে সহায়তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠকের পর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এক এক্স বার্তায় মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শনিবার তার সাক্ষাতের কথা রয়েছে। 3 দিনের বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন।
এরপরে শুরু হয় প্রথম দিনের ব্যস্ততা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় 1 ঘণ্টা ব্যাপী দ্বিপাক্ষীয় বৈঠক হয়। এতে বাণিজ্য বৃদ্ধি ও জ্বালানি খাতে সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করি, যে তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহায়তা জোরদারের বিষয়টিও প্রাধান্য পায়। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও শুধু তারা নয়, অন্যান্য রাষ্ট্রেরও যারা এই নিজের এক্স পোস্টে মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে মার্কিন বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। প্রায় 2 বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগস্টের শেষ সপ্তাহে কর্মী পাঠানো শুরু হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় 2 দিনের সফরকালীন ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে। সবশেষ 2024 সালের মে মাসে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। বিএনপি সরকার গঠনের পর সেই শ্রমবাজার আবারও চালু করার উদ্যোগ নেয়। 3 মাস আগে আবারও শ্রমবাজার চালুর সিদ্ধান্ত আসে। তবে কবে থেকে চালু হবে সে সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর মালয়েশিয়া সফরে। আগামী 1 মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশকে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার। জানানো হয়, দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় সব খাতেই বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কম খরচ নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে জানান মাহদি আমিন। সেই সাথে অতীতের মতো এই সুযোগকে কেন্দ্র করে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিসিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে পাঠানো রিক্রুটিং এজেন্সির তালিকা যাচাই বাছাই করবে কুয়ালালামপুর। তবে সেই তালিকায় বাংলাদেশের ফেসিবাদের সময়ে এজেন্সি যাদের লাইসেন্স সম্প্রতি বাতিল হয়েছে তাদের না রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দেশের জাতীয় জাদুঘর যেন লুটপাট আর অনিয়মের আখড়া। অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কোটি টাকার কাজ, আর কাজ না করে তুলে নেওয়া হয়েছে সেই টাকা। এদিকে অনিয়ম ঢাকতে ছড়ানো হয়েছে বদলির আতঙ্ক রয়েছে এমন অভিযোগও। দর্শক, মাসুদ আল আবনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। জাতীয় জাদুঘরের প্রশাসনিক স্বচ্ছতা আর নান্দনিকতার অন্তরালে উদ্ঘাটিত হচ্ছে একের পর এক আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র। পর্যালোচনায় দেখা যায়, চিলড্রেন লাইব্রেরি চালুর পর দেয়া হয়েছে কাজ। লাইব্রেরিটি উদ্বোধন হয় 2026 সালের জানুয়ারিতে, অথচ নথি বলছে নির্মাণের চুক্তি হয় প্রায় 2 মাস পর। সময় ছিল না তো ছোট কাজ করে দিয়ে দিয়েছে। জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের শীতলপাটির ছবি তোলা ও সংরক্ষণ কাজ পায় জিজিবি নামের একটি প্রতিষ্ঠান। তবে অভিযোগ উঠেছে, ছবি না তুললেও সরকারের পকেট কাটা হয়েছে নির্দ্বিধায়। এই ধরনের কোনো তথ্য আমি তো জানি না, অফিস কর্তৃপক্ষ জানে। এবার দর্শনার্থীর ছদ্মবেশে টিকিট কেটে প্রবেশ করা হয় জাদুঘরে। 21 নম্বর মুদ্রা ও পদক গ্যালারিতে গিয়ে দেখা যায় নেই কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অথচ সে বছরই সংস্কার ও আধুনিকায়নের নামে লাবণী এন্টারপ্রাইজকে দেয়া হয় 66 লাখ টাকার কাজ। এটা ওনারা জানে, এটা কি করার এটা কেন হচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না। ঠিক পরের বছর একই গ্যালারির মুদ্রা বিন্যাস ও নিরাপত্তা কাঠামোর জন্য আবারও বরাদ্দ দেয়া হয় 7 লাখ টাকার বেশি।
এই কাজটা আপনারা নিজেরাই করছেন? আমি যে করতেছি, হ্যাঁ, এটা বাইরে আর এখন বাইরের কোনো ঠিকাদার বা কোনো ভেন্ডর কোনো কেউ ইনভলভ না। এদিকে জাতীয় জাদুঘরের কর্মকর্তারা আছেন বদলি আতঙ্কে। অনেকেই বলছেন দুর্নীতি ধামাচাপা দিতেই এই হয়রানি। না, এটা সম্পূর্ণ হয়রানিমূলক ভাবে। এসব বিষয়ে জানতে চাইলে সচিব ও মহাপরিচালক সাড়া দেননি। নীরবতা সংস্কৃতি মন্ত্রীর পক্ষ থেকেও। তবে এত সব দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কর্তৃপক্ষের উচিত হবে সংস্কৃতি মন্ত্রণালয়ে শুধু নয়, আমি মনে করি যে এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে অন্তর্ভুক্ত করা উচিত, এই দায়িত্ব দেওয়া উচিত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে অনিয়ম ও দুর্নীতি নিয়ে নিউজ 24-এর সংবাদ প্রচারের পর ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তানজিম ওয়াহাবকে। তিনি একই সঙ্গে দুই জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামানকে। এছাড়া জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলামকেও জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 3 জন শিক্ষক ও কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 28 জুলাই উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম উবাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় 4 শিক্ষককে সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বরখাস্তকৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর আফরোজা শেলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কাজে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। 2026 সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হামলা করে রাস্তায় ট্রাক বসিয়ে জুলাই পদযাত্রা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধী চিফ হুইপ এবং ঢাকা 11 আসনের এমপি নাহিদ ইসলাম। সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা স্থানীয় নির্বাচনে হতে দেওয়া যাবে না। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর এর পাশাপাশি বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, আমরা মরণ পর্যন্ত পথে আছি, কারণ আমাদের শহীদের রক্তের কাছে অঙ্গীকার নামা আছে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 আগস্ট দুপুরে তাকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ তোলা হয়। বুধবার গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত 27 জুলাই শেখ হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলাটিতে 10 নম্বর আসামি লতিফ সিদ্দিকী ছাড়া আজ ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলা সহ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। মিলার, পাইকার আর আড়তদারদের কারসাজিতে বাড়ছে 10 নিত্যপণ্যের দাম। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংলাপে তথ্য তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আয়োজনে যোগ দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর তিনি বলেন, মূল্যস্ফীতি কমানো চ্যালেঞ্জ হয়ে পড়েছে, তবে চলছে বাড়তি নজরদারি। নিত্যপণ্যের চড়া দামই যেন নিউ নরমাল। ব্যাগ ভরে বাজার করা এখন বিলাসিতা। দাম দর যে কখন লাগামহীন হয়ে পড়বে সবসময় থাকতে হয় সেই শঙ্কায়।
সবাই জানে ব্যবসায়ীদের কারসাজিতেই এমন পরিস্থিতি। বিষয়টি উঠে এলো সেন্টার ফর পলিসি ডায়ালগের সংলাপেও। বেসরকারি গবেষণা সংস্থাটি বলছে বাজারের সব স্তরেই রয়েছে অস্থিরতা। ডিলারদের কাছে প্রাইস ডিসটরশনটা বা পার্সেন্টেজ স্পেসটা সবচেয়ে বেশি, অর্থাৎ তাদের যে এভারেজ সেলিং প্রাইস মিনিমাম বা ম্যাক্সিমাম প্রাইসটা এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি ডিভিয়েট করে। আমিষের বাজারে সবচেয়ে বড় খেলোয়াড় শহরের আড়তদার, ডিম মুরগিতে পাইকার আর গরুর মাংসের ব্যাপারী। সিপিডি বলছে উৎপাদন থেকে ভোক্তা প্রতিটি ধাপে দরকার স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা। আসলে মূল বিষয়টা হচ্ছে যে এই যে একটা শৃঙ্খল কিংবা এই যে ল্যান্ডস্কেপ একটা এই বাজারে খাদ্য মূল্যের এইটাকে পরিষ্কারভাবে বোঝাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। পণ্য সরবরাহে চাঁদাবাজি ও পুরনো সংকট। বাণিজ্য মন্ত্রী জানালেন নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের প্রতিটি পর্যায়ে দরকার কঠোর নজরদারি, এমন বক্তব্য উঠে আসে সিপিডির সংলাপে। উৎপাদনটাকে যদি আমরা স্থিতিশীল করতে চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েকদিন বিরতির পর ফের পাল্টাপাল্টি হামলা করেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আর ব্যাপক আক্রমণ চালিয়ে এর পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। আর এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বাড়ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। মার্কিন বাহিনীর উপর হামলার চেষ্টার কড়া জবাব হিসেবে ইরানের শক্তিশালী আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সেন্টকম। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর বুশেহর, কেশম দ্বীপ এবং দক্ষিণ ইরানের বেশ কয়েকটি স্থানে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগেই জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানও তাদের অবস্থানে অনড়। দেশটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের দিক থেকে হুমকি অব্যাহত থাকলে তাদের পাল্টা প্রতিরোধ লড়াইও একইভাবে চলতে থাকবে। এদিকে নিজেদের সীমানায় যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে এই হামলায় তাদের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে আরও একটি বড় পরিসরের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেখতে ভারত গেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, আর সেখানে দুই বোর্ডের আলোচনা হবে বিভিন্ন বিষয় নিয়ে। এদিকে বিপিএল এর আগামী আসরও পড়েছে অনিশ্চয়তার মুখে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই ব্যস্ত সময় কাটছে তামিম ইকবালের। এই যেমন ক্রিকেটের সুযোগ সুবিধা দেখতে ভারতে গেলেন। বেঙ্গালুরুর আইসিসির আধুনিক সেন্টার অফ এক্সিলেন্স পরিদর্শন করবেন। সফর সঙ্গী হিসেবে সেখানে গেলেন ফ্যাসিলিটি কমিটির চেয়ারম্যান সানিয়ান তানিম। পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় তাদের এই যাত্রা। এই সফরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও হবে আলোচনা। বিসিসি এর সাথে বিসিবি মেইলস এর এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে আমি আশা করি তারা আসবেন। বাংলাদেশ ইজ অ্যান এক্সট্রিমলি সেফ কান্ট্রি। ক্রিকেটের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি কোচ নিয়োগের ক্ষেত্রেও বেশ কঠোর হচ্ছে বিসিবি। জেলা কিংবা বিভাগ থেকে কেউ দায়িত্ব নিলে অবশ্যই তাকে পাশ করতে হবে বিসিবির পরীক্ষায়। সেখানে চলবে না কোনো সুপারিশ। আমি কয়েকটা মার্ক শিটও দেখেছি, যে রিটার্নের পরীক্ষার শিটও দেখেছি। ওখানে একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কি কি আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। এখন এই ধরনের যদি আনসার থাকে তাহলে তো ভাই কোচিং এ আসাই ভালো। আরেকজনকে দেখলাম যে অফসাইডের 5টা পজিশনের নাম বলা হোক, ওখানে বলছেন মিড উইকেট। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে একদম স্পষ্ট করে দিতে চাই, আর আমি এটা ক্রিকেট বোর্ডও বলেছি, এই বিষয়ে আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরনের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। এদিকে আগামী আসরের বিপিএলও অনিশ্চয়তার মুখে। ভালো কোনো প্রতিষ্ঠান না পেলে আয়োজন করা হবে না আসর। বিপিএল এর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। আমি কিন্তু আপনাদের আগে একটা জিনিস বলেছি যে বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার।
I personally don't think we have enough time to host the BPL properly. But আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে BPL করি তখন আমরা প্রপারলি করব। ক্রিকেটের উন্নতিতে বিসিবির নেওয়া পদক্ষেপ কতটা অগ্রসর হয় সেটি এখন দেখার বিষয়। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।